নমস্কার বন্ধুরা, আমরা ক্লাস 12-এর এনসিইআরটি বায়োলজির 15 নম্বর চ্যাপ্টার বায়োডাইভার্সিটি অ্যান্ড কনজারভেশন এই চ্যাপ্টারটা আমরা আজকে পড়ব। তো এই চ্যাপ্টারটা নিটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, তোমরা যারা নিট দেবে এই চ্যাপ্টারটা থেকে দুটো কোশ্চিন প্রতি বছরই প্রায় দুটো বা তিনটাও কখনো কোশ্চিন থাকে। সো এই চ্যাপ্টারটা বেশি মানে টাফ নয়, সহজ চ্যাপ্টার। তো আমি এই ভিডিওতে পুরো চ্যাপ্টারটা সম্পর্কে ভালোভাবে কনসেপচুয়াল জায়গাগুলো বলবো এবং প্রিভিয়াস ইয়ারের রিসেন্ট যেগুলো 5-6 বছরের কোশ্চিন তোমাদের করে দেখাবো। তো তোমরা ধৈর্য সহকারে যদি এই ভিডিওটা দেখো তাহলে দেখবে এখান থেকে তোমরা সব কোশ্চিন পেরে যাবে, বুঝতে পারছো? অ্যান্ড আমি এখানে একবারে লাইন বাই লাইন এনসিইআরটি করাবো না, মানে লাইন বাই লাইন যদি তোমরা করতে চাও তাহলে কমেন্ট করে জানাবে, আমি একবারে প্রত্যেকটা লাইন বাই লাইন এক্সপ্লেন করব। কিন্তু সেই ধরনের এখানে অতটা ওইরকমভাবে না পড়লেও হবে। যে মেইন যে ইম্পর্টেন্ট জায়গাগুলো আছে সেগুলো যদি করে নাও ভালোভাবে, কারণ সেগুলো থেকেই কোশ্চিনগুলো আসবে। আর তোমাদের আমি এখনই কোশ্চিন করিয়ে দেখাবো, তোমরা বুঝতে পারবে, বুঝতে পারছো? সো বায়োডাইভার্সিটি অ্যান্ড কনজারভেশন, জীব বৈচিত্র্য তার সংরক্ষণ, মাধ্যমিক লেভেলে তোমরা পড়েছো। একটা লাস্টে যে চ্যাপ্টারটা ছিল এক্সিটু ইনসিটু কনজারভেশন, ওই টপিকটা আছে এখানে এবং ওই কোশ্চিনগুলো প্রতিবারই নিটে আসে একটা করে, বুঝতে পারলে? তাহলে চলো শুরু করি। বায়োডাইভার্সিটি, কনজারভেশন, দুটো টপিক এখানে, বুঝতে পারছো? খুব মনোযোগ সহকারে দেখবে, যদি নিট পেতে চাও এর বাইরে কোনো কোশ্চিন আসবে না, আমি বলে দিচ্ছি। এখানে দুটোই টপিক। প্রথমে এই প্রথম পেজে এখানে কিছু ডাটা দেওয়া আছে যে আমাদের ইয়েতে যদি দেখি আমরা কত ধরনের কি কি স্পিসিস আছে সেই জিনিসগুলো এখানে বলা আছে। তাহলে এগুলো তোমরা মনে রাখতে পারো, কিন্তু কোনো দিনও আসেনি। এই যে এখানে 20,000 হলো অ্যান্ড স্পিসিস আছে, মানে যেগুলো আমরা পিঁপড়া জাতীয় যেগুলো প্রজাতিগুলো। অ্যান্ড এখানে 3 লাখ স্পিসিস হলো বিটলস। তারপর 28,000 স্পিসিস হলো ফিশ, আর নিয়ারলি 20,000 স্পিসিস অর্কিডস। তো এগুলো তোমরা জাস্ট একটু চোখ বুলিয়ে নেবে, বুঝতে পারলে? অ্যান্ড বায়োডাইভার্সিটি, এখন এই বায়োডাইভার্সিটির মধ্যে আমাদের মেইন যে জায়গাটা, এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখবে যে বায়োডাইভার্সিটি, তোমরা জানো বায়োডাইভার্সিটি কাকে বলে, জীববৈচিত্র্য কাকে বলে। আমাদের বায়োস্ফিয়ারের মধ্যে আমাদের যে চাষবাসে বিভিন্ন ধরনের যে আমরা হেটেরোজেনেসিটি, মানে হেটেরো কথাটার অর্থ হলো আলাদা আলাদা, বিভিন্ন ধরনের প্রজাতি দেখতে পাচ্ছি, বুঝতে পারছো? অ্যান্ড তাদের মধ্যে যে বিভিন্ন ধরনের ভেরিয়েশন ফ্রম ম্যাক্রোমলিকিউলস উইথিন দ্য সেল অফ বায়োমস। সো এগুলোকে একসঙ্গে বায়োডাইভার্সিটি বলা হয়। এই কথাটা, বায়োডাইভার্সিটি কথাটা প্রথম ব্যবহার করেছিলেন সোশিও বায়োলজিস্ট এডওয়ার্ড উইলসন। এটা ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে, এটা মাধ্যমিকেও ছিল, আশা করছি তোমরা জানো এটা। এডওয়ার্ড উইলসন, এটা কোশ্চিন আসতে পারে। অ্যান্ড কম্বাইন্ড বায়োডাইভার্সিটি লেভেল অফ বায়োলজিক্যাল অর্গানাইজেশন, মোস্ট ইম্পর্টেন্ট অফ দ্যাম। এখন এই যে বায়োডাইভার্সিটিটা কয় প্রকারের হয় সেটা, তার ভাগটা এখানে প্রথম যেটা হলো জেনেটিক ডাইভার্সিটি। জেনেটিক ডাইভার্সিটির মধ্যে কী মনে রাখতে হবে আমাদের, এ সিঙ্গেল স্পিসিস মাইট শো দ্যাট হাই ডাইভার্সিটি, মানে কারা কারা কী ধরনের ডাইভার্সিটি দেখায়। যেমন জেনেটিক ভেরিয়েশন শো দ্য মেডিসিনাল প্ল্যান্ট, এই যে মেডিসিনাল যে ঔষধি যে উদ্ভিদ আছে, রাউলফিয়া, গ্রোয়িং এ ডিফারেন্ট হিমালয়ান রেঞ্জ অ্যান্ড টার্ম অফ পটেন্সি অ্যান্ড কনসেন্ট্রেশন অফ অ্যাক্টিভ কেমিক্যাল। এর মধ্যে কী পাওয়া যায়, এর মধ্যে রাউলফিয়ার মধ্যে হলো রেসারপিন, দ্যাট প্লান্টস প্রডিউস। সো ভেরি ইম্পর্টেন্ট এটা। ইন্ডিয়া হ্যাজ মোর দেন, তারপর ইন্ডিয়ার মধ্যে বলছে 50,000 জেনেটিক্যালি ডিফারেন্ট স্টেইন অফ রাইস আছে, এগুলো একটু মনে রাখবে। মানে 1,000 ভ্যারাইটি অফ ম্যাঙ্গো, ম্যাঙ্গোর ভ্যারাইটি কত, 1,000। এখান থেকে কোশ্চিন এসেছে নিটে। অ্যান্ড স্পিসিস ডাইভার্সিটি, দ্য ডাইভার্সিটি দ্যাট ইজ দ্য স্পিসিস লেভেল। ফর এক্সাম্পল, এখন স্পিসিস ডাইভার্সিটির মধ্যে এই যে ওয়েস্টার্ন ঘাট, অ্যাম্ফিবিয়ান স্পিসিস, ওয়েস্টার্ন ঘাটে যেটা আমাদের হটস্পট একটা, সেখানে কি হয় অ্যাম্ফিবিয়ান স্পিসিসগুলো প্রচুর পরিমাণে দেখা যায়। দেন ইস্টার্ন ঘাট, তো কোথায় এটা তুলনা করেছে যে ইস্টার্ন ঘাটের থেকে ওয়েস্টার্ন ঘাটে অ্যাম্ফিবিয়ান স্পিসিস বেশি দেখা যায়। দেন হলো ইকোলজিক্যাল ডাইভার্সিটি, 3 ধরনের ডাইভার্সিটি এখানে। টাইপ যে কয় ধরনের ডাইভার্সিটি, এই ধরনের কোশ্চিন আসতে পারে। দ্য ইকোসিস্টেম লেভেল, ইন্ডিয়া ফর ইনস্টেন্স উইথ ইটস ডিজার্ট রেইন ফরেস্ট, ম্যানগ্রোভস, coral reefs, wetland and estuaries and alpine meadows,
has the greater ecosystem diversity than Scandinavian country like Norway. তাহলে এই যে জায়গাগুলোর কথা বলেছে এগুলোতে বলছে যে ইকোলজিক্যাল ডাইভার্সিটিটা অনেক বেশি দেখা যায় যেগুলো স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি তাদের থেকে। বুঝতে পারলে? তাহলে এখানে এই 3টা যে ভাগ বায়োডাইভার্সিটির এটা তোমাদের একটু মনে রাখতে হবে। তারপর এখানে আর কিছু নেই। তারপরে যে টপিকটা কি বলছে, হাউ মেনি স্পিসিস আর দেয়ার অন দ্য আর্থ অ্যান্ড হাউ মেনি ইন ইন্ডিয়া। তাহলে পৃথিবীতে কত ধরনের স্পিসিস আছে এবং ইন্ডিয়াতে তার মধ্যে কেমন আছে, এখানে কিছু কিছু গুরুত্বপূর্ণ ডাটা আছে। যেমন এই যে অ্যাকর্ডিং টু ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার, IUCN, এই IUCNটা ইম্পর্টেন্ট খুব। এর ফুল ফর্ম, IUCNটার যে ফুল ফর্ম কি, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন নেচার অ্যান্ড ন্যাচারাল সায়েন্স, এটা নিটে এসেছে 2004। অ্যান্ড প্লান্ট, এটা অনুসারে টোটাল নাম্বার অফ প্লান্টস অ্যানিমেলস ডিসক্রাইব হাইলি ফর স্লাইডলি মোর দ্যান, মানে এই যে অর্গানাইজেশনটা অনুসারে পৃথিবীতে প্লান্ট অ্যান্ড অ্যানিমেলের যে স্পিসিস সেটা কত 1.5 মিলিয়নের থেকে বেশি। তাহলে এটা ইম্পর্ট্যান্ট। বাট উই হ্যাভ নো ক্লিয়ার আইডিয়া হাউ মেনি, কিন্তু এখনও নির্দিষ্ট এটা নয় যে মানে ফিক্সড নয় ডাটা। ডিসকভার অ্যান্ড ডিসক্রাইব, এস্টিমেট একটা ধরা হয়েছে। এস্টিমেট ভেরি অর ওয়াইডলি রেঞ্জ অ্যান্ড মেনি অফ দ্যাম আর অনলি এডুকেটেড গেসেস। কারণ এটা নতুন নতুন স্পিসিস আমাদের প্রতিনিয়ত কী হচ্ছে, আবিষ্কার হচ্ছে, তাই কি না? তো এখানে একটা জাস্ট অ্যাপ্রক্সড দিয়েছে, সংখ্যা দিয়েছে। তারপর এখানে গুরুত্বপূর্ণ একটা ডাটা যেটা আছে, এটা নিটে এসেছিল, সাম এক্সট্রিম এস্টিমেট, মানে এটা করার পর এগুলো গণনা করার পর রেঞ্জ 20 to 15 মিলিয়ন, বাট মোর কনজারভেটিভ অ্যান্ড সায়েন্টিফিক্যালি সাউন্ড এস্টিমেট বাই রবার্ট মে, মানে বিভিন্ন যে সায়েন্টিস্টরা তারা এগুলো প্রতিনিয়ত যে ওয়ার্ল্ডে পৃথিবীতে যে বিভিন্ন ধরনের প্রজাতি তাদের সংখ্যাটা কী হচ্ছে সায়েন্টিফিক্যালি এগুলো হচ্ছে আবিষ্কার করছে। এর মধ্যে হলো রবার্ট মে নামে একজন যে সায়েন্টিস্ট, হ্যাঁ, তিনি হলো একটা এস্টিমেট দিয়েছিলেন, হিসাব দিয়েছিলেন, যেটা হলো অ্যাবাউট 7 মিলিয়ন স্পিসিস, মানে পুরো গ্লোবে, মানে পুরো বিশ্বে কত 7 মিলিয়ন, কার মতে রবার্ট মের অনুসারে। এটা নিটে এসেছিল রিসেন্ট। ওকে, এটা মনে রাখবে। তোমরা যাদের কাছে তোমাদের নিট মানে তোমরা দিচ্ছ নিটে, আশা করছি তোমাদের এনসিইআরটি বই আছে। আমরা এনসিইআরটি বই এই ভিডিওটা দেখো এবং তার সঙ্গে এনসিইআরটি বইটা সামনে বের করে এই যে জায়গাগুলো বলছি তোমরা মার্ক করো, এগুলোর মধ্যে থেকেই তোমরা কোশ্চিন পাবে। বুঝতে পারছো? এরপর আমাদের সব থেকে এখানে ইম্পর্টেন্ট কিছু জিনিস আছে। মোর দ্যান 70% অল স্পিসিস রেকর্ড অ্যানিমেল। দেখো গ্লোবের মধ্যে কি 70% হলো অ্যানিমেল, তাহলে এটা মনে রাখবে। 70% রেকর্ড অ্যানিমেলস হোয়াইল প্লান্টস ইনক্লুড, প্লান্টের মধ্যে কে কে থাকে, অ্যালগি, ফাঙ্গি, ব্রায়োফাইটা, ট্রেডোফাইটা, জিমনোস্পাম, এনজিওস্পাম, কম্প্রেজেস নো মোর দ্যান, বলছে এগুলো কত 22% প্লান্ট, মেকিং অফ 70% অফ দ্য টোটাল। দ্যাট মিনস দ্য আউট অফ এভরি 10 অ্যানিমেলস 10 এলিমেন্টস 7 ইনসেক্ট। এখন এই আবার প্রত্যেকটা 10টা প্রাণীর মধ্যে, মানে 10জন প্রাণী যদি ধরা হয় তার মধ্যে হলো 7টা কি ইনসেক্ট, পোকা। বুঝতে পারলে? মানে এগেইন হাউ উই এক্সপ্লেন, এখন এখানে কিছু চার্ট দেওয়া আছে যেগুলো ইম্পর্টেন্ট খুব নিটের জন্য। বুঝতে পারছো? এই যে এই টেবিলগুলো এগুলো নিটে এসেছে। এখানে কিভাবে মনে রাখবে আমি ট্রিক বলে দিচ্ছি। দেখো ইনভার্টিব্রেটসের এটা চার্ট। ইনভার্টিব্রেটে সব থেকে যে বেশি থাকে কে, ইনসেক্ট, সংখ্যায় বেশি হলো ইনসেক্ট, তারপর হলো মলাস্কা, দেন ক্রাস্টিসিয়ান, তারপর হলো আদার অ্যানিমালস গ্রুপ। তো এটাকে তোমরা মনে রাখবে, একটা ট্রিক করে নেবে। প্রথম যে লেটারগুলো এই ওয়ার্ডের ইম IMCO, ইমকো, ইমকো দিয়ে মনে রাখবে, কারণ তোমাদের অপশনে যখনই তোমরা দেখবে কি না তখন ঠিক মনে চলে আসবে। অ্যান্ড ভার্টিব্রেটসের মধ্যে সব থেকে বেশি আসে হলো ফিশ। তাহলে এটা তোমরা ট্রিক করে মনে রাখবে। প্রথম লেটারগুলো যদি লেখো তাহলে FMBRA,
ফিমব্রা মনে রাখবে। অ্যান্ড তারপর যেটা প্লান্টসের মধ্যে হলে সব থেকে এখান থেকে শুরু করবে। ফাঙ্গি সব থেকে বেশি আসে। ফাঙ্গি, মস, ফার্নস অ্যান্ড অ্যালাইস, দেন এনজিওস্পার্ম, লাইকেনস, অ্যালগি। তাহলে ফার্মফালিয়া মনে রাখবে, এফ এম, এগুলো প্রথম লেটারগুলো দিয়ে একটা ওয়ার্ড তৈরি করো, তারপর ওটা ওই শব্দটা মনে রাখো। কারণ অপশনে যখনই তোমাকে সিকোয়েন্স অনুসারে বা টেবিল অনুসারে এগুলো এই কোশ্চেনগুলো আসে, হ্যাঁ, তখন সেখানে যখনই দেখবে বারবার তুমি যদি এটা পড়া থাকে তাহলে ঠিক তুমি অ্যান্সারটা করতে পারবে। এইভাবে মনে রাখবে, তাছাড়া কিন্তু এটা মনে থাকবে না। ওকে, তারপরে ইম্পর্ট্যান্ট এই জায়গায় ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেশন আছে, এটা একটু মনে রাখবে। এখানে লক্ষ্য করো, এই যে অল দ্য 2.4% অফ দ্য ওয়ার্ল্ড ল্যান্ড এরিয়া, পৃথিবীর হলো 2.4% হলো ল্যান্ড এরিয়ার, ইট শেয়ার দ্য গ্লোবাল স্পিসিস ডাইভার্সিটি ইজ অ্যান ইমপ্রেসিভ 8.7%, অ্যান্ড দ্যাট ইজ হোয়াট মেক আওয়ার কান্ট্রি ওয়ান অফ দ্য মেগা ডাইভার্সিটি কান্ট্রি। এখন মেগা ডাইভার্সিটি কান্ট্রি যেগুলো আছে তার মধ্যে আমাদের দেশটা একটা মেগা ডাইভার্সিটি কান্ট্রির মধ্যে পড়ে, 12টা মেগা ডাইভার্সিটি কান্ট্রি আছে। অ্যান্ড নিয়ারলি 45,000 স্পিসিস অফ প্লান্ট অ্যান্ড টুয়াইস এস মেনি অ্যানিমালস হ্যাজ বিন রেকর্ডেড ফ্রম ইন্ডিয়া। এগুলো ইম্পর্টেন্ট না, দরকার নেই। ইফ উই অ্যাকসেপ্ট গ্লোবাল মে এস্টিমেট অনলি 22% অফ টোটাল স্পিসিস হ্যাজ বিন রেকর্ডেড ফর। তো এখানে এত জিনিস মনে রাখার দরকার নেই, আসবে না কোনো দিন, টেনশন নিও না। কারণ আরও ইম্পর্টেন্ট অনেক জিনিস আছে, কারণ কোশ্চিন সবসময় কি যেগুলো ইম্পর্টেন্ট পোর্শন সেগুলো থেকেই আসবে। অ্যান্ড 2-3টা কোশ্চিন আসবে, তার মধ্যে ইম্পর্টেন্ট পোর্শনই অনেক আছে, তো যেখান থেকে তো কোশ্চিন দেবে না, বুঝতে পারছো? নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে। অ্যান্ড প্যাটার্নস অফ বায়োডাইভার্সিটি, এই বায়োডাইভার্সিটি যে প্যাটার্ন, বায়োডাইভার্সিটি প্যাটার্ন অনুসারে এখন বিভিন্ন যে জায়গায় ভৌগোলিক দিক থেকে যদি দেখা যায় তাদের যে অবস্থান, যে ল্যাটিটিউডনাল গ্রেডিয়েন্টের উপর ডিপেন্ড করে এখানে এটা বলেছে। এখানেও ইম্পর্টেন্ট কোনো নেই তেমন, এখান থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো কোশ্চিন এসেছে যে এই লার্জলি ট্রপিক্যাল অ্যামাজন রেইন ফরেস্ট, যেটা জানো পৃথিবীর মধ্যে সব থেকে যে বড় রেইন ফরেস্ট, এখানে সব থেকে হলো বেশি কি বিভিন্ন ধরনের প্রজাতিরা বাস করে। তো পৃথিবীর মধ্যে সব থেকে বেশি প্রজাতি এখানে পাওয়া যায় অ্যামাজন রেইন ফরেস্টে। তো এটা কোশ্চিন এসেছিলো, আমরা এটা দেখবো, তোমরা এখনই পাবে, কোশ্চিন করব, বুঝতে পারলে? এটা শুধু মনে রাখবে। আর বাকি এখানে ডাটা দেওয়া আছে কত স্পিসিস আছে, এগুলোও দেবে না। তারপরে যে স্পিসিস এরিয়া রিলেশনশিপ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা নিটে অনেকবার এসেছে। এটা স্পিসিস এরিয়া রিলেশনশিপ কি, এটা কি, এটা কনসেপচুয়াল একটু, অ্যান্ড এটা খুব ভালোভাবে বুঝতে হবে তোমাদের। ডিউরিং হিজ পাইনিয়ারিং অ্যান্ড এক্সটেন্সিভ এক্সপ্লোরেশন ইন দ্য ওয়াইল্ডারনেস অফ সাউথ আমেরিকান জঙ্গলস, দ্য গ্রেট জার্মান ন্যাচারালিস্ট অ্যান্ড জিওগ্রাফার আলেকজান্ডার ভন হামবোল্ট। তো এইজন একজন কী ছিল, ন্যাচারালিস্ট অ্যান্ড জিওগ্রাফার ছিল এই বিশেষ একজন ব্যক্তি, হ্যাঁ, গ্রেট পারসন। তো এ কী করেছিল যে এরিয়া বৃদ্ধির সঙ্গে সঙ্গে এখানে কী বলেছে যে অবজার্ভ দ্যাট দ্য উইথিন এ রিজন স্পিসিস রিচনেস, উইথিন একটা রিজনের যখন এই স্পিসিস কোনো প্রজাতির সংখ্যা বাড়ছে, ইনক্রিজ উইথ ইনক্রিজিং এক্সপ্লোরিং এরিয়া, তাহলে এরিয়া বৃদ্ধির সঙ্গে সঙ্গে কী হচ্ছে, প্রজাতির সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে। এখানে দেখো এই যে গ্রাফটাতে দেখিয়েছে, এই গ্রাফটাও ইম্পর্ট্যান্ট। এরিয়া এইদিকে হচ্ছে এরিয়া বোঝাচ্ছে জায়গা, আর এদিকে স্পিসিস রিচনেস মানে এরিয়া বাড়া। এখন দেখো এখানে একটা হয়েছে, গ্রাফ কীভাবে টেনেছে, যে এই যে এর অর্থ কি, এদিকে যাচ্ছে, যারা গ্রাফ সম্পর্কে জানো না আশা করছি বুঝো। গ্রাফ এরিয়া বাড়ছে মানে স্পিসিসও বাড়ছে, তো বাড়তে বাড়তে একটা জায়গায় কি হচ্ছে, ম্যাক্সিমামে পৌঁছে যাচ্ছে, তখন কি হয়ে যাচ্ছে, কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। এখানে দেখো স্ট্রেট হয়ে যাচ্ছে, সোজা হয়ে যাচ্ছে, বুঝতে পারলে? তো অনলি আপ টু এ লিমিট বলছে যে এই যে যখনই এরিয়া বাড়বে স্পিসিসও কি বাড়বে, মানে বিভিন্ন ধরনের প্রজাতির সংখ্যাও বাড়বে, কিন্তু একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত। এটা বাড়তে বাড়তে না যে ওই রকম চলতে থাকবে, চলবে না, আপ টু এ ম্যাক্সিমাম লিমিট, কারণ প্রত্যেকটা জিনিসের একটা লিমিট থাকে, এটা তো বুঝো, তাই না? ইন এ ফ্যাক্ট দ্য রিলেশন বিটুইন স্পিসিস রিচনেস অ্যান্ড এরিয়া ওয়াইড ভ্যারাইটি অফ ট্যাক্সা, বিভিন্ন ট্যাক্সা যেগুলো আছে, অ্যাঞ্জিওস্পার্ম, প্লান্ট, বার্ডস, বেড অ্যান্ড ফ্রেশ ওয়াটার ফিশ, এইসব। এখানে যে এই যে গ্রাফটা আসলো, এটা হলো রেক্টাঙ্গুলার হাইপারবোলা টাইপের গ্রাফ, ওকে।
এখন এটাকে এই যে ইকুয়েশনটা এখানে আসছে s ইজ ইকুয়াল টু সি টু দি পাওয়ার জেড, এটাকে যদি লগ করে দেওয়া হয়, লগারিদম জানো, লগ করলে কি হবে, এটা লগ এস, এটা গুণ আছে এখানে লগ সি প্লাস, আর পাওয়ারটা কী হয় সামনে চলে আসে, লগ এ হয়ে গেল, বুঝতে পারলে? তাহলে এখানে এটা হলো লগের গ্রাফটা আর এটা হলো রেক্টাঙ্গুলার হাইপারপোলার গ্রাফটা। আশা করছি বুঝতে পারলে। এখন এখানে যে কোন জিনিসটা কি বোঝাচ্ছে সেটা তোমাদের মনে রাখতে হবে। এই লগ এস, তারপর এখানে এসটা কি বোঝাচ্ছে, স্পিসিস রিচনেস, মানে স্পিসিস কতটা বৃদ্ধি পাচ্ছে, এতে এরিয়া বোঝায়, আর জেডটা হলো স্লোপ অফ দ্য লাইন, অ্যান্ড সিটা হলো ইন্টারসেপ্ট, বুঝতে পারলে? তো এটা মনে রাখবে, ভেরি ইম্পর্টেন্ট এটা, হ্যাঁ। অ্যান্ড ইকোলজিস্ট হ্যাভ ডিসকভার দ্যাট ভ্যালু, এই যে জেটের যে ভ্যালু, তারা রেঞ্জটা 0.1 থেকে 0.2, 0.1 থেকে 0.2 রিগার্ডলেস দ্য ট্যাক্সোনমিক গ্রুপ ফর দ্য রিজন, it is plant in Britain, birds in the California or Mollusca New York state in the slope regression line are emergingly similar, but you are analyze the species area relationship, very large area like country, entire continent, you will be find that the slope of the মাচ বেটার। তাহলে এটা এরিয়া অনুসারে কি হবে, চেঞ্জ হবে, ভৌগোলিক যেটা জায়গা অনুসারে। তোমাদের মেইন যেটা কোশ্চিন আসবে, গ্রাফটা আসতে পারে, অথবা এখানে সায়েন্টিস্টটার নাম এসেছিল জাস্ট, যে স্পিসিস এরিয়া রিলেশনশিপ গ্রাফ, যে এই সায়েন্টিস্টটা কার সঙ্গে যুক্ত, রিলেটেড, এই ধরনের, অথবা কোনো একটা এখানে যে লেটারগুলো আছে তাদের কি বোঝাচ্ছে সেটা দেবে। ওকে, প্রিভিয়াস ইয়ারে আমরা কোশ্চিনটা দেখব, টেনশন নিও না। অ্যান্ড ইম্পর্টেন্স অফ স্পিসিস ডাইভার্সিটি টু দ্য ইকোসিস্টেম, ইম্পর্টেন্স, এর গুরুত্ব, স্পিসিস ডাইভার্সিটি সিস্টেমে যে গুরুত্ব, এখান থেকে তেমন কোনো গুরুত্বপূর্ণ জিনিস নেই, কোনো কোশ্চিন এখানে আসেনি, বুঝতে পারলে? মেইন ইম্পর্টেন্ট হলো যে একটা টপিক, যেটা মোস্ট ইম্পর্টেন্ট হলো লস অফ ডাইভার্সিটি। ডাইভার্সিটি কীভাবে লস হচ্ছে, এটা অনেকবার কোশ্চিন এসেছে, মানে জীব বৈচিত্র্যের বিলুপ্ত হওয়ার কারণ, এটা আমাদের সব থেকে হট টপিক এই চ্যাপ্টারে। তাহলে জীব বৈচিত্র্য যে বিলুপ্ত হচ্ছে, যে কজেস অফ বায়োডাইভার্সিটি লসেস, দ্য অ্যাক্সিলারেটেড রেট অ্যান্ড স্পিসিস এক্সটিংশন, বিলুপ্ত হচ্ছে ইন দ্য ওয়ার্ল্ড ফেসিং নাও লার্জলি ডিউ টু দ্য হিউম্যান অ্যাক্টিভিটিসের জন্য। কী কী হিউম্যানের, এই চারটা মেইন কারণ, দেয়ার আর 4 মেজর কজেস, যেটাকে ইভিল কোয়ার্টেট বলা হয়। এই ইয়াটা মনে রাখবে, ওয়ার্ডটা ইভিল কোয়ার্টেট কথাটা কার ক্ষেত্রে ব্যবহার হয়েছে। এখন প্রথম যেটা মেইন রিজন হলো হ্যাবিটেট লস অ্যান্ড ফ্র্যাগমেন্টেশন, অনেকবার এসেছে নিটে। ওকে, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কজ ড্রাইভিং অ্যানিমালস অ্যান্ড প্লান্ট এক্সটিংশন। দেখো এই কোশ্চিনটা এইভাবে এসেছে যে চারটাই দেবে, তার মধ্যে বলবে যে মোস্ট, মানে সব থেকে গুরুত্বপূর্ণ কারণ কোনটা, ওকে, মেইন কারণ। তাহলে এটা কিন্তু এভাবে মনে রাখতে হবে। অ্যান্ড মানে কোশ্চিনটা বিভিন্নভাবে তৈরি হবে, তোমাকে কনসেপচুয়ালি জিনিসটা মনে রাখতে হবে। অনেক সময় কোশ্চিনটা এইভাবে আসবে যে চারটাই দেবে, বা এই ধরনের যেগুলো কোশ্চিন হয় অল অফ দিস, তিনটা ঠিক থাকবে, তাহলে সেখানে সবগুলোই হবে, বুঝতে পারলে? আর যদি বলি মেইন কজ কোনটা, তাহলে এই অ্যান্সারটা এটা হবে প্রথমটা, হ্যাবিটেট লস অ্যান্ড ফ্র্যাগমেন্টেশন। দ্য মোস্ট ড্রামাটিক এক্সাম্পল অফ হ্যাবিটেট লস come from tropical rainforests, once covering more than 14% of the Earth's land surface. This rainforest now cover more than 6%. They are being destroyed. তো এখানে যে অ্যামাজন রেইন ফরেস্টের কথা বলা আছে, ফরেস্ট ইটস সো হিউজ কল্ড, এই অ্যামাজন রেইন ফরেস্টকে কী বলা হয়, এখান যেহেতু একটা অনেক বড় জঙ্গল, পৃথিবীর মধ্যে লাংস অফ বলা হয়, প্ল্যানেট বলা হয়, কারণ এখান থেকে মেইন যে অক্সিজেনটা পৃথিবীতে আসে, বুঝতে পারছো? যে পৃথিবী আমাদের যে শ্বাস প্রশ্বাসের যে কাজকে করে, লাংস করে, ফুসফুস, তো আমাজন রেইন ফরেস্টটাও সেই রকমই কাজ করে লাংসের মধ্যে পৃথিবীর ক্ষেত্রে। হারবারিং প্রবাবলি মিলিয়ন্স অফ স্পিসিস, এটা মনে রাখবে, ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড সোয়াবিন, এখানে তা আর কিছু মনে রাখতে হবে না, আমি যেটা বলে দিলাম। এখন ডিটেলস যদি তোমরা পড়তে চাও, তোমরা কমেন্টে জানাবে, একবারে পুরো এক্সপ্লেন করবো লাইন বাই লাইন। হ্যাঁ, আমি জাস্ট এটা তোমাদের একটা কমপ্লিট করে দিচ্ছি যে মেইন জায়গাগুলো যারা এবার নিট দেবে, আর আশা করছি এর বাইরে কোশ্চিন হবে না, এগুলো থেকেই হবে। ওকে, তো বেশি সময় নষ্ট না করে এগুলো দেখে নাও, এগুলো যদি জানা থাকে তাহলে দেখবে এগুলো থেকেই পেয়ে যাবে। ওভার এক্সপ্লয়টেশন, এরপরে যে দ্বিতীয় যে কারণটা হলো কি, ওভার এক্সপ্লয়টেশনের ফলে
ওভার এক্সপ্লয়টেশন কি, যে হিউম্যান হ্যাভ দ্য অলওয়েজ ডিপেন্ড অন দ্য নেচার ফর ফুড অ্যান্ড শেল্টার অ্যান্ড নিড টার্ন গো টু মানুষের যে বিভিন্ন ধরনের যে চাহিদা সেগুলো পূরণের জন্য এবং যথেচ্ছভাবে ব্যবহার করা, হ্যাঁ, আমাদের নিজেদের স্বার্থে, সেটাই কী বলা হয় ওভার এক্সপ্লয়টেশন। নেচারের যেমন প্রাকৃতিক যে বিভিন্ন সম্পদ সেগুলোকে যথেচ্ছভাবে ব্যবহার করা। এই যে মেনি স্পিসিস এক্সটিংস টু, যে বিভিন্ন ধরনের স্পিসিসগুলো কী হচ্ছে লাস্ট গত 500 বছরে বিলুপ্ত হয়ে গেছে। কী কী? যেমন স্টেলার সি কাউ, প্যাসেঞ্জার পিজন অ্যান্ড ওয়ার দ্য ওভার এক্সপ্লোরেশনের ফলে বাই হিউম্যান, মানুষের দ্বারা। প্রেজেন্টলি মেনি মেরিন ফিশ পপুলেশন অ্যান্ড হারভেস্টেড ইনডেঞ্জার্ড স্পিসিস কন্টিনিউ এক্সটিংস অ্যান্ড কমার্শিয়ালি ইম্পর্টেন্ট স্পিসিস, আরও কিছু যেগুলো অর্থনৈতিক গুরুত্বপূর্ণ স্পিসিস সেগুলো বিলুপ্ত হচ্ছে। এখানে যেগুলো এক্সাম্পলগুলো আছে সেগুলো মনে রাখবে, ইম্পর্টেন্ট। তারপর হলো এলিয়েন স্পিসিস ইনোভেশন, 3 নম্বর। এলিয়েন স্পিসিস মানে বাইরে থেকে কিছু কিছু যেগুলো স্পিসিস মানে নিয়ে আসা হয় অন্য দেশ থেকে, এগুলো পরে কি হয় আমাদের ক্ষতি, সাধারণ মানে ক্ষতি করে। যেমন এই যে নীল পার্স ইন্ট্রোডিউস লেক ভিক্টোরিয়া ইন ইস্ট আফ্রিকা। নীল পার্স ইন্ট্রোডিউস করা হয়েছিল লেক ভিক্টোরিয়াতে, আফ্রিকায়, ইস্ট আফ্রিকায়। ইভেনচুয়ালি দ্য এক্সটিংশন অফ অ্যান ইকোলজিক্যাল ইউনিক অ্যাসেম্বল মোর দ্যান 200 স্পিসিস সিসাইল্ড ফিশ ইন দ্য লেক। ওই তো সিসাইল্ড ফিশের যে মানে 200 প্রজাতি ওই লেকে যেটা ছিল, এরা কী হয় বিলুপ্ত হয়ে গেছে। ইউ মাস্ট বি ফ্যামিলিয়ার উইথ দ্য এনভায়রনমেন্টাল ড্যামেজ কজ থ্রেট পোজ টু আওয়ার নেটিভ স্পিসিস বাই ইনভেসিভ উইড স্পিসিস লাইক ক্যারট গ্রাস। এই যে ক্যারট গ্রাস যেটাকে পার্থেনিয়াম বলা হয়, জানো তোমরা, আমাদের আশপাশে এটা দেখা যায় রাস্তার ধারে। ল্যান্টেনা, দেন ওয়াটার হ্যাসেন্থ। এই যে এগুলো বিদেশ থেকে এলিয়েন স্পিসিস মানে বাইরের দেশ থেকে নিয়ে আসা এক্সোটিক প্লান্ট বলা হয়, স্পিসিস বলা হয়। যেমন কুচুরিপানাকে নিয়ে আসা হয়েছিল কিসের জন্য? তার সৌন্দর্য এবং ফুলের সৌন্দর্যের জন্য, হ্যাঁ। কিন্তু যেই জায়গায় যেসব ওয়াটার বডিতে বা জলাশয়ের মধ্যে এইগুলো কুচুরিপানাগুলো প্রচুর পরিমাণে জন্মায়, সেখান থেকে কি করে তারা জলের অক্সিজেনটা টেনে নেয় এবং জলে যে বসবাসকারী মাছগুলো কী হয় মারা যায় এবং অন্যান্য জলজ প্রাণীগুলো। তো এই জিনিসটাকে এলিয়েন স্পিসিস ইনোভেশন বলা হয়, বুঝতে পারলে? এখানে এক্সাম্পলগুলো মনে রাখতে হবে তোমাদের। দেন হলো কো এক্সটিংশন ভেরি ইম্পর্টেন্ট। কথাটার অর্থ কি? সহ এক্সটিংশন মানে কিছু কিছু প্রাণী আছে বা উদ্ভিদ প্রাণীর মধ্যে রিলেশন আছে, মিউচুয়াল রিলেশনশিপ, যারা কি হয় একে অপরের উপর নির্ভরশীল করে এবং একজন না বাঁচলে, একজন না থাকলে কি অন্যজন থাকতে পারবে না, বুঝতে পারছো জিনিসটা? অব্লিগেটরি রিলেশনশিপ যেটাকে বলা হয়, এমন মানে একজনের উপর আরেকজন নির্ভর করে। যেমন হোস্ট ফিশ স্পিসিস বিকাম এক্সটিংস, ইউনিক অ্যাসেম্বলেজ প্যারাসাইট, যেমন প্যারাসাইট যেগুলো পরজীবী, তারা অন্য কোনো হোস্টের উপর নির্ভর করে, তাই কি না? এখন হোস্টে যদি না থাকে সে তো থাকতে পারবে না, তাই না? অ্যানাদার এক্সাম্পল, যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে একটা কোই ভোল্টেজ প্লান্ট পলিনেটর। ধরো যেগুলো প্লান্ট পলিনেশনের জন্য অন্য কোনো প্রাণীকে দরকার হয় তারা যদি না থাকে তাহলে ওই প্লান্টের কী হবে? পলিনেশন হবে না। এর ফলে তার যে মানে বংশ পরম্পরায় যে বেঁচে থাকার ইয়েটা কী হবে? সে তার টিকে থাকতে পারবে না অ্যাকচুয়ালি, হ্যাঁ, নিজের অস্তিত্ব বজায় রাখতে পারবে না। পলিনেটর মিউচুয়ালিজম হোয়ার এক্সটিংশন অফ দ্য ওয়ান ইনভেরিয়েবলি লেটস টু দ্য এক্সটিংশন। তাহলে এখানে জিনিসটা, কনসেপ্টটা বুঝতে পারছো? এটাকেই কো এক্সটিংশন বলা হয়। অ্যান্ড বায়োডাইভার্সিটি কনজারভেশন গুরুত্বপূর্ণ সব থেকে। যে এখন হোয়াই শুড উই কনজার্ভ বায়োডাইভার্সিটি, কেন আমরা বায়োডাইভার্সিটি কনজার্ভ করবো? এখানে দুটো ইম্পর্টেন্ট আছে, কনসেপ্ট আছে, জাস্ট কোশ্চিন দেয়নি কখনো এখান থেকে, তবে আসতে পারে। ন্যারোলি ইউটিলিটেরিয়ান আর হলো ব্রডলি ইউটিলিটেরিয়ান অ্যান্ড ইথিক্যাল। তিনটা কারণ। ইউটিলিটেরিয়ান মানে হলো উপযোগিতা, হ্যাঁ। আর ন্যারোলি মানে জানো, ন্যারো মানে হলো সংকীর্ণ, মানে সংকীর্ণ মনোভাব নিয়ে যখন আমরা কিনা বায়োডাইভার্সিটি প্রাকৃতিক সম্পদকে, ন্যাচারাল যে রিসোর্সকে ব্যবহার করি, তখন ওটাকে ন্যারোলি ইউটিলিটেরিয়ান বলা হয়, বুঝতে পারছো? আর ব্রডলি ইউটিলিটেরিয়ান মানে হলো যখন একটা বৃহৎ মনোভাব নিয়ে আমরা কোনো জিনিসকে ইউজ করি, তার যে ফিউচারে ব্যবহার, হ্যাঁ, মানে জনস্বার্থে, কল্যাণে, সবার কল্যাণে, সেটাকে। অ্যান্ড ইথিক্যাল দিক থাকে।
ইথিক্যাল মানে কোন জিনিসটা ভালো কোন জিনিসটা খারাপ আমরা জানি কি না, তো এই জিনিসগুলো এখানে বলা হয়েছে। ন্যারোলি ইউটিলিটেরিয়ান যখন কোনো দেখো বায়োডাইভার্সিটি অবভিয়াস হিউম্যান কাউন্টলেসলি ডাইরেক্ট ইকোনমিক বেনিফিট, আমরা যেগুলো প্রাকৃতিক যেসব জিনিস থেকে বেনিফিট নিচ্ছি, সিরিয়ালস যতগুলো প্রাকৃতিক জিনিস আমরা ব্যবহার করি বা শস্য যত কিছু ব্যবহার করছি, হ্যাঁ, এই যে টেনিস উদ্ভিদ থেকে যেগুলো পাচ্ছি, ডাইস, রেজিন, পারফিউম অ্যান্ড অন্য যেসব আমরা নিজেদের দৈনন্দিন জীবনে ব্যবহার করছি, মেডিসিনাল প্লান্ট ইম্পর্টেন্ট। তো অ্যান্ড 25% ড্রাগস কারেন্টলি সোল্ড, এই যে বিভিন্ন ধরনের ড্রাগ যেগুলো প্লান্ট থেকে তৈরি হয়। অ্যান্ড তারপর বলছে 25,000 স্পিসিস প্লান্ট কন্ট্রিবিউট দ্য ট্রেডিশনাল মেডিসিন নেটিভ পিপলস অ্যান্ড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, নো বডি নোজ হাউ মেনি মোর মেডিসিনাল ইউজফুল প্লান্ট অ্যান্ড ট্রপিক্যাল ফরেস্ট ওয়েটিং এক্সপ্লোরেটিং। তো এই যে জিনিসগুলো বলছে কিন্তু এগুলোকে যদি শুধু আমরা অর্থনৈতিক দৃষ্টিভঙ্গিতে ব্যবহার করি, শুধু অর্থনৈতিক যে এগুলো থেকে আমরা অর্থ উপার্জন করব, সেটাকেই বলা হয় ন্যারোলি ইউটিলিটেরিয়ান, হ্যাঁ, মানে সংকীর্ণ মনোভাব থেকে। অ্যান্ড উইথ ইনক্রিজিং রিসোর্স পুট ইনটু বায়োপ্রসপেক্টিং, এখন এই ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট। বায়োপ্রসপেক্টিং জিনিসটা কি, যে বায়োপ্রসপেক্টিং মিনস এক্সপ্লোরিং মলিকুলার জেনেটিক্স অ্যান্ড স্পিসিস লেভেল ডাইভার্সিটি ফর প্রোডাক্টস অফ ইকোনমিক ইম্পর্টেন্স। তাহলে এটা ডেফিনেশনটা আসতে পারে মোস্ট ইম্পর্টেন্ট একটা। তাহলে বায়োপ্রসপেক্টিং মানে কি বোঝাচ্ছে, এক্সপ্লোরিং মলিকুলার জেনেটিক্স অ্যান্ড স্পিসিস লেভেল ডাইভার্সিটি অফ প্রোডাক্ট অফ ইকোনমিক ইম্পর্টেন্স। তাহলে একটা প্রোডাক্টের যে অর্থনৈতিক গুরুত্ব এবং তার যে মলিকুলার যদি জেনেটিক যদি এক্সপ্লোর করা যায়, হ্যাঁ, এবং স্পিসিস লেভেলে তার যে ডাইভার্সিটিটা দেখা যাবে, ওটাকে বায়োপ্রসপেক্টিং বলে। এটা ইম্পর্টেন্ট, খুব মনে রাখবে। অ্যান্ড ব্রডলি ইউটিলিটেরিয়ান দেখো কি বলছে, ব্রডলি ইউটিলিটেরিয়ানে যেটা আমি বললাম অলরেডি, যে আর্গুমেন্ট সেজ দ্যাট বায়োডাইভার্সিটি প্লেজ এ মেজর রোল ইন দ্য মেনি ইকোসিস্টেম সার্ভিস দ্যাট নেচার প্রোভাইডস। দ্য ফার্স্ট dwindling Amazon rainforest estimate to produce through photosynthesis, এই যে অ্যামাজন রেইন ফরেস্টে যে ফটোসিনথেসিস হচ্ছে 20% অফ দ্য টোটাল অক্সিজেন ইন আর্থ অ্যাটমসফিয়ার, মানে পৃথিবীর 20% যে অক্সিজেন সেটা হলো এই রেইন ফরেস্ট থেকে আসে, হ্যাঁ, অ্যামাজন রেইন ফরেস্ট থেকে। এটা ইম্পর্টেন্ট মনে রাখবে। তারপর এখানে বিভিন্ন ধরনের যে আর ঘটনাগুলো, প্রাকৃতিক ঘটনা, এই যে ক্যান উই পুট দ্য ইকোনমিক ভ্যালু, বলছে যে আমরা কি এটার অর্থনৈতিক ভ্যালু দিই, যে নেচার আমাদের যেটা দিচ্ছে সেটা তো আমরা বিনা পয়সায় আমরা অক্সিজেন নিচ্ছি নেচার থেকে, এটা তো আমরা হিসাব করি না। তো ইউ ক্যান গেট সাম আইডিয়া ফাইন্ডিং আউট হাউ মাচ ইকোলজি ইউর নাইবার হু হসপিটাল স্পেন্ড অন এ সিলিন্ডার। এখন এটা দেখো, একটা আমরা যেমন করোনার সময় দেখছি না, অক্সিজেনের অভাবে মানুষ মারা যাচ্ছিলো, হ্যাঁ, তারপর এই যে অক্সিজেন যেটা হসপিটালে ইউজ হয়, যেটা কিনতে গেলে প্রচুর টাকা লাগে, হসপিটালে খরচ করতে হয়, বা এই যে জিনিসগুলো কিন্তু প্রকৃতি থেকে যেগুলো আমরা জিনিস নিই, নেচার আমাদের দেয়, সেগুলোর জন্য তো আমরা 1 টাকাও দিই না। সো সেই জিনিসগুলো এখানে বলা হয়েছে। পলিনেশন উইদাউট হুইচ প্লান্ট ক্যান নট গিভ আস ফ্রুট অর সিড। তাহলে পলিনেশন না হলে তো আমাদের কোনো উদ্ভিদ কী হতে পারে, ফল দিতে পারবে না, কারণ সিড তৈরি, ফল তৈরি হবে না, এর 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 ফলে সিডও তৈরি হবে না। অ্যান্ড দেয়ার ইজ অ্যানাদার সার্ভিস ইকোসিস্টেম প্রোভাইড থ্রু দ্য পলিনেটরস। তাহলে এই পলিনেশন কার মাধ্যমে ঘটে, বিভিন্ন যে এজেন্টগুলো হয়, ইনসেক্ট, হ্যাঁ, বিস, বাম বাম্বল বিস, বার্ডস, বেট অ্যান্ড হোয়াট। সো এই জিনিসগুলো বলছে দেয়ার আর আদার ইনটেনজিবল বেনিফিট, বলছে আরও অনেক যেগুলো সুবিধা আছে যেগুলো আমরা দেখতে পাই না, দ্যাট উই ড্রাইভ ফ্রম নেচার, যেগুলো আমরা প্রাকৃতি থেকে পাই। অ্যাস্থেটিক প্লেজার মানে যেটা দেখতে আমাদের মানে আনন্দ দেয়, সৌন্দর্য, যে ওয়াচিং স্প্রিং, যে ফুল দেখতে কত সুন্দর হয়, কি হয় দেখার ফলে কি হয়, অনেকের একটা মাইন্ড যে কি হয়, ভালো লাগে, মন ভালো লাগে। অ্যান্ড বুলবুল সংস, যে বুলবুল যে গানের যে পাখি, সেই পাখির যেমন কোকিল পাখি ডাকে কত সুন্দর, সেই যে ইয়েটা শব্দ, তার যে সুর, সেটা শুনে কি হয়, আমাদের মন ভালো হয়। তো এই যে জিনিসগুলো, এগুলো যখন আমরা একটু বিচার করব, তো এই দৃষ্টিভঙ্গিতে যদি আমরা কোনো কিছু ব্যবহার করি প্রকৃতি থেকে, তাহলে সেটাকে তখন কি বলবো, ব্রডলি ইউটিলিটেরিয়ান, বুঝতে পারলে। অ্যান্ড ইথিক্যাল মানে দেখো,
Argument conserving biodiversity related what millions of plants, animals, and microspecies with whom are share this planet. Philosophically, spiritually যদি দেখা যায় দার্শনিক জ্ঞান যে স্পিরিচুয়াল ধার্মিক দিক থেকে উই নিড টু রিয়েলাইজ দ্যাট এভরি স্পিসিস, মানে এটা আরও গভীরভাবে যখন তুমি ভাববে যে প্রত্যেকটা যা পৃথিবীতে যা আছে প্রত্যেকটা জীবের একটা কি হলো ইন্ট্রিনসিক ভ্যালু আছে, তাদের অন্তর্নিহিত মূল্য আছে, সেই জিনিসটা যদি গভীরভাবে যায় ইভেন ইফ ইট নট মে বি কারেন্ট অর মে ইকোনমিক ভ্যালু টু আস, যদি যদি এটা বর্তমানে তুমি যদি নাও দেখতে পাও, তোমার আশপাশে কোনো জীব আছে সাপোজ ভাবো, তার কিন্তু পৃথিবীতে একটা গুরুত্ব কিছু না কিছু গুরুত্ব আছে, সেই জিনিসটা তুমি না জানলে বুঝতে পারবে না, কিন্তু যারা জানে তারা তো বুঝতে পারবে যে এটার গুরুত্ব কত। হুম আমাদের আশপাশে যেগুলো তোমার ছোট ছোট জীব দেখছো পোকামাকড় প্রত্যেকটারই এই পরিবেশে তাদের একটা গুরুত্ব আছে, সেই গুরুত্বটার কথা বলেছে এখানে। উই হ্যাভ দ্য মোরাল ডিউটি, তাহলে এটাই বলছে যে আমাদের একটা নৈতিক দায়িত্ব আছে কেয়ার ফর দিয়ার অল ওয়েলবিং। হ্যাঁ সবার কি হয় যে একটা ভালো থাকা, যেমন বেঁচে থাকা, হ্যাঁ যে কোনো জীবকে অযথা হত্যা না করা, হ্যাঁ না পাস অন আওয়ার বায়োলজিক্যাল লেগেসি অ্যান্ড ইন গুড অর্ডার ইন ফিউচার জেনারেশন। যেন এখন তোমরা শুনছো যে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে, বিভিন্ন ধরনের যে প্রাকৃতিক যে পরিবর্তন হ্যাঁ খুব তাড়াতাড়ি হচ্ছে, এবং এর ফলেই বিভিন্ন প্রাকৃতিক যেগুলো দুর্যোগগুলো আসছে কি না, ভূমিকম্প, সুনামি, তারপর বিভিন্ন যে প্রাকৃতিক বড় বড় যেগুলো খারাপ যে জিনিসগুলো হচ্ছে, এগুলো কিন্তু মানুষের খারাপ যে এর ফলে কর্মের ফলেই হচ্ছে। হ্যাঁ কারণ প্রাকৃতিকে এখন খুব যথেচ্ছভাবে ব্যবহার করা হচ্ছে, আমাদের মানুষ নিজের স্বার্থে মানুষরা ব্যবহার করছে, এর ফলে প্রাকৃতিক যে তার যে একটা স্টেবিলিটি, প্রকৃতি তার কি হচ্ছে আনস্টেবল হয়ে গেছে প্রকৃতি। হ্যাঁ সেটাকে বজায় রাখার জন্য এখন তাকে যে করার সেটা করতে হবে। অ্যান্ড এখানে লাস্ট যেটা ইম্পর্ট্যান্ট টপিক এই চ্যাপ্টারে হলো সেটা হলো হাউ টু কনজার্ভ বায়োডাইভার্সিটি। বায়োডাইভার্সিটি কনজার্ভ কীভাবে করে, যেটা মাধ্যমিক লেভেলে তোমরা পড়েছো ইনসিটু কনজারভেশন অ্যান্ড হলো এক্সিটু কনজারভেশন। তো ইনসিটু কনজারভেশন জানো যেটা হলো নিজেদের মানে প্রাকৃতিক পরিবেশে যখন তারা থাকে তাকে আমরা কি বলি ইনসিটু কনজারভেশন বলি। সো এটা যেমন বায়োডাইভার্সিটি যেগুলো হটস্পটসগুলো আছে সেগুলো ইনসিটু কনজারভেশনের মধ্যে পড়ে, বুঝতে পারলে। এখন এই যে এখানে এন্ডিমিজম কথাটা খুব ইম্পর্টেন্ট। এন্ডিমিজম কাকে বলা হয়, যেই সব জায়গায় কি হয় স্পিসিস কনফাইন্ড দ্যাট রিজন নট ফাউন্ড আদার এনিহোয়ার সিলস। এন্ডিমিজম and very high level of species richness and high degree of endemism. হটস্পট আমরা ওটাকেই বলি হটস্পট, যেখানে হলো যে বিভিন্ন ধরনের যেগুলো বিলুপ্তপ্রায় প্রজাতি হ্যাঁ খালি ওই নির্দিষ্ট জায়গাতেই দেখা যাবে, অন্য জায়গায় দেখা যাবে না। হ্যাঁ সেগুলোকে আমরা ওই জায়গাগুলোকে হটস্পট বলি, এন্ডিমিজম দেখা যায়। হ্যাঁ অ্যান্ড এটা 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 এসেছে অনেকবার। অ্যান্ড ইনিশিয়ালি 25% 25 বায়োডাইভার্সিটি আছে আমাদের পৃথিবীতে। ইনিশিয়ালি যে 25 বায়োডাইভার্সিটি হটস্পট ছিল, এখন বেড়ে এটা 34টা হয়েছে, মাধ্যমিক লেভেলে পড়েছিলে। এই যে এখানেও আছে ইন দ্য ওয়ার্ল্ড কত পৃথিবীতে 34টা বায়োডাইভার্সিটি, তার মধ্যে আমাদের ভারতে কয়টা আছে এখন 3টা বায়োডাইভার্সিটি হটস্পট আছে, ওয়েস্টার্ন ঘাট, শ্রীলঙ্কা, ইন্দো বার্মা, হিমালয়ান, এগুলো জানো তোমরা মাধ্যমিকেই পড়েছো। সো এটা ইম্পর্টেন্ট খুব, এখান থেকে কোশ্চিন আসে। অ্যান্ড এখানে কিছু ডাটা দেওয়া আছে যে আমাদের ইন্ডিয়াতে দেখো 14টা বায়োস্ফিয়ার রিজার্ভ আছে, 90টা ন্যাশনাল পার্ক, 440টা হলো ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুয়ারি, হ্যাঁ অভয়ারণ্য, এগুলো মনে রাখতে হবে। তারপর ইয়ার মধ্যে কে কে পড়ছে ইনস্টিটিউট কনজারভেশনের মধ্যে, যে স্ক্রেট গ্রুপস কোথায় আছে, খাসি জয়ন্তিয়া পাহাড়ের মধ্যে, হিলস অফ হিমালয়া, আরাবলি হিলস অফ রাজস্থান, ওয়েস্টার্ন ঘাট রিজন, কর্ণাটকা, মহারাষ্ট্র অ্যান্ড দ্য সারগুজা, চন্দা বাস্তার এরিয়া অফ মধ্যপ্রদেশ, এই জায়গাগুলোতে হ্যাঁ বিভিন্ন ধরনের প্রাণী দেখা যায়। অ্যান্ড স্ক্রেট গ্রুপস অ্যান্ড লাস্ট রিফিউজ এ লার্জ নাম্বার অফ রেয়ার্স অ্যান্ড থ্রেটেন্ডেড প্লান্টস। তাহলে এইসব
জায়গাতে বিভিন্ন ধরনের থ্রেটেন্ড প্লান্টস অ্যানিমেলসগুলো পাওয়া যায়। অ্যান্ড এক্স-সিটু কনজারভেশন, জানো যে এক্স-সিটু কনজারভেশন কখন বলি, যে যখন প্রাকৃতিক পরিবেশের বাইরে, যেটা হলো কৃত্রিম মানুষের তৈরি, যেমন কি জুলজিক্যাল পার্ক, বোটানিক্যাল গার্ডেন, ওয়াইল্ড লাইফ সাফারি, এগুলো ইম্পর্টেন্ট খুব। বুঝতে পারছো? এই ধরনের পরিবেশে যখন উদ্ভিদ প্রাণীরা থাকে তখন কি বলি আমরা, এক্স-সিটু কনজারভেশন হয় সব থেকে। তারপর একটা হলো ইনভিট্রো, যেটা কালচার করা হয়। আমি শুধু ইম্পর্টেন্ট জিনিসগুলো বলছি, হ্যাঁ, অ্যান্ড এগুলো থেকেই কোশ্চিন আসবে। এগুলো তোমাদের যদি পড়া থাকে তাহলে ভাববে তুমি এই চ্যাপ্টারে কোশ্চিন পেয়ে যাবে, টেনশন নেই। বুঝতে পারলে? তাহলে এই এক্স-সিটু কনজারভেশনে এখানে প্রতিবারই আসে এক্স-সিটু কনজারভেশন সম্পর্কে কোশ্চিন। অ্যান্ড বায়োডাইভার্সিটি নোজ দ্য নো পলিটিক্যাল বাউন্ডারিজ। এখন বায়োডাইভার্সিটির কোনো পলিটিক্যাল যে অর্থ, এখানে যে রাজনীতির কোনো সীমানা নেই। এখন এই বায়োডাইভার্সিটি কনজারভেশনটা নিয়ে পুরো বিশ্বের একটা উদ্বেগ, যেটা দেখো হিস্টোরিক যে কনভেনশন, মানে পৃথিবীর যে বিভিন্ন দেশ, আন্তর্জাতিক যে সংগঠনগুলো, হ্যাঁ, সেগুলো কি হয় প্রতি বছর কোথাও না কোথাও কি করে সম্মেলন করে এই প্রাকৃতিক পরিবেশ কীভাবে সংরক্ষণ করা যাবে, যেসব জিনিসগুলো, মানে প্রত্যেকটা দেশের এটা একটা দায়িত্ব, হ্যাঁ। তো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো আছে, যে হিস্টোরিক কনভেনশন, আর্থ সামিট হয়েছিল প্রথম রিও ডি জেনেরো শহরে 1942-এ ব্রাজিলের। বুঝতে পারলে? এটা ইম্পর্টেন্ট, অনেকবার এসেছে। তারপর হলো উই কল আপন অল নেশন টেক অ্যাপ্রোপ্রিয়েট মেজার কনজারভেশন অফ বায়োডাইভার্সিটি অ্যান্ড সাস্টেনেবল ইউটিলাইজেশন ইন দ্য ফলো আপ দ্য ওয়ার্ল্ড সামিট সাস্টেনেবল ডেভেলপমেন্ট, যেটা 2002-এ হয়েছিল জোহান্সবার্গে, সাউথ আফ্রিকায়। ভেরি ইম্পর্টেন্ট, এটাও এসেছে। 190টা দেশ, কান্ট্রি শপথ নিয়েছিল, কমিটমেন্ট নিয়েছিল যে অ্যাচিভ 2010-এ এ সিগনিফিক্যান্ট রিডাকশন ইন দ্য কারেন্ট রেট অফ বায়োডাইভার্সিটি লস এট গ্লোবাল। যে এই যে যে ইয়ে আছে, বিভিন্ন যে স্পিসিসগুলো, তাদের যে রিডাকশন হচ্ছে বায়োডাইভার্সিটির রেট, হ্যাঁ, সেটাকে ঠিক করার জন্য অ্যান্ড রিজিওনাল অ্যান্ড লোকাল লেভেলস। সো এই জায়গাটা ইম্পর্টেন্ট। এটা থেকে এই যে লাস্ট যে টপিকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে প্রচুর কোশ্চিন এসেছে। আর দেখো এখানে কিছু কোশ্চিন তোমাদের দেখাচ্ছি আমি। হয়তো এই যে বায়োডাইভার্সিটি, দেখো 2020 সালে প্রথম যে কোশ্চিনটা এসেছিল, এটা একটা বায়োডাইভার্সিটি টপিক থেকে 2020 কোশ্চিন এটা। হুইচ ওয়ান অফ দ্য ফ্লোয়িং রিজনস অফ দ্য গ্লোব এক্সিবিট হাই স্পিসিস ডাইভার্সিটি। তাহলে হাই স্পিসিস ডাইভার্সিটি কোথায় দেখা যায়? এখানে অপশন দেওয়া আছে ওয়েস্টার্ন ঘাট অফ ইন্ডিয়া, মাদাগাস্কার, হিমালয়, এই সবগুলোতে দেখা যায়, কিন্তু সব থেকে বেশি দেখা যায় যে অ্যামাজন রেইন ফরেস্টে হবে। এখানে অ্যামাজন ফরেস্ট হবে উত্তর এটার। ওকে, ডি নাম্বার উত্তর হবে ঠিক। বুঝতে পারলে? তারপরে পরের কোশ্চিন, এই যে অ্যাকর্ডিং, আমি যখন পড়ালাম বলে দিলাম যে অ্যাকর্ডিং টু রবার্ট মে, এই সায়েন্টিস্টটার ওখানে নাম লেখা আছে, যে তার অনুসারে, এই রবার্ট মে অনুসারে কত স্পিসিস আছে? তাহলে ওটা কত ছিল? 7 মিলিয়ন। ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তাহলে এগুলো মনে রাখতে হবে। তারপরে কোশ্চিন, হুইচ ওয়ান অফ দ্য ফ্লোয়িং দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফর দ্য অ্যানিমালস অ্যান্ড প্লান্টস বিং ড্রাইভেন টু এক্সটিংশন। মোস্ট ইম্পর্টেন্ট, যেটা ইম্পর্টেন্ট কারণ যে এই উদ্ভিদ আর প্রাণীরা যে এক্সটিং হয়ে যাচ্ছে, বিলুপ্ত হচ্ছে, সেটার সব থেকে গুরুত্বপূর্ণ কারণটা কি? এই যে লস অফ হ্যাবিটেট অ্যান্ড ফ্র্যাগমেন্টেশন। হ্যাবিটেট তাদের বাসস্থানের লস হয়ে যাচ্ছে বলেই তো তারা কি হচ্ছে, জায়গা না থাকলে থাকবে কোথায়? বুঝতে পারছো কি না? এটা ইম্পর্টেন্ট। অ্যান্ড পরে কোশ্চিন দেখো, 2019-এ এসেছিল, ডিক্লাইন দ্য পপুলেশন অফ ইন্ডিয়ান নেটিভ ফিশেস ডিউ টু ইন্ট্রোডাকশন অফ যে এলিয়েন স্পিসিস ইনোভেশন টপিকটা থেকে এসেছে এটা। বুঝতে পারছো? যে ক্ল্যারিস গ্যারিপেনিয়াস ইন দ্য রিভার যমুনা ক্যান বি ক্যাটাগরিয়াস, এটাকে ইন্ট্রোডিউস করা হয়েছিল। এর ফলে কি হচ্ছে, এটা কোন ভাগের মধ্যে পড়ে, হ্যাঁ, সেটা বলছে। তাহলে এটা হবে এলিয়েন স্পিসিস ইনোভেশন। বুঝতে পারছো? আমি যেই জায়গাগুলো বললাম সেগুলো থেকেই শুধুমাত্র
কোশ্চিনগুলো পাবে তোমরা। এবং এই যে তারপর যেটা বললাম যে আলেকজান্ডার হামবোল্ট ডিসক্রাইব দ্য ফার্স্ট, কি সে ডিসক্রাইব করেছিল, তাহলে স্পিসিস এরিয়া রিলেশনশিপ যে গ্রাফটা দিয়েছিল 2000, তাহলে সি অপশন এটা হবে ঠিক এখানে। ক্লিয়ার? তাহলে জাস্ট আমি যেগুলো বললাম সেগুলো পড়ো, সব অ্যান্সার হয়ে পারবে। অ্যান্ড তারপরে কোশ্চিন, ওহো সরি, কি হচ্ছে, বি নাম্বার উত্তর হবে এখানে তাহলে এটা। তারপরে দেখো 2016 সালে কোশ্চিন, ওই জন্য দ্য ফ্লোয়িং ইজ কারেক্টলি ম্যাচ, তাহলে ম্যাচ কোনটা করতে, এখানে কার সঙ্গে কী ম্যাচ হবে সেটা বলছে যে এরেনকাইমা এজ পিরামিড, পার্থেনিয়াম যেটা থ্রেটেন্ড টু বায়োডাইভার্সিটি, তাহলে এটা হবে পার্থেনিয়ামটা কী হবে, বায়োডাইভার্সিটি থ্রেট এর একটা কারণ। ক্যা হো রা হ্যায় আরে, ওকে এটা আনসার হবে। তারপর হলো রেট লিস্ট অফ দ্য, রেট লিস্ট যেটা হয়, হ্যাঁ, রেট লিস্ট কন্টেইন ডাটা ইনফরমেশন, রেট লিস্টে কী থাকে, প্লান্ট হুজ প্রোডাক্ট আর ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড অল ইকোনমিক্যালি ইম্পর্টেন্ট প্লান্টস। তারপর কী বলছে অপশনে, থ্রেটেন্ডেড স্পিসিস, তাহলে রেট লিস্টে কারা থাকে, থ্রেটেন্ডেড স্পিসিসরা, হ্যাঁ। তারপরে হলো কোশ্চিন, হুইচ ওয়ান অফ দ্য ন্যাশনাল অ্যাকোয়াটিক অ্যানিমেল, এটা একটু এসেছিলো বাইরে থেকে 2016-তে, যে ভারতে যে ন্যাশনাল জলজ জাতীয় প্রাণী কি, সেটা হলো রিভার ডলফিন। ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে, এটা ছোটো ক্লাসে অনেকবার বিভিন্ন বইয়ে পাওয়া যায়, তো যারা আগে থেকেই জানতো এটা তারাই পেরেছে। হুইচ ওয়ান অফ দ্য ফ্লোয়িং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কজ অ্যানিমাল অ্যান্ড প্লান্ট, এই যে এটা কোশ্চিন আবার এসেছে, সব থেকে মেইন কারণটা কি যে বিলুপ্ত হওয়ার উদ্ভিদ প্রাণীর, সেটা হলো হ্যাবিটেট লস অ্যান্ড ফ্র্যাগমেন্টেশন। আমি কি বললাম, এখানে তিনটা অপশনেই সঠিক হবে, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কারণটা বলছে, এটা কিন্তু বুঝতে হবে, হ্যাঁ। অনেকেই কিন্তু এখানে কি করবে, কনফিউজ হয়ে যাবে দেখার পরে, কারণ চারটা কারণেই হয়, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কারণটা বলছে। তারপর 2014 সালে এই স্পিসিস ফেসিং এক্সট্রিমলি হাই রিস্ক, যেটা হলো বিলুপ্ত হওয়ার সব থেকে হাই রিস্কে আসে ইমিডিয়েট ফিউচারে, খুব তাড়াতাড়ি ভবিষ্যতে বিলুপ্ত হয়ে যাবে, তাকে আমরা কি বলি, হ্যাঁ, সেটাকে বলি আমরা এটা হলো ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড হবে, ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড, ক্রিটিক্যাল পয়েন্টে আসে। তারপর হলো অর্গানাইজেশন হুইচ পাবলিশ দ্য রেট লিস্ট অফ স্পিসিস, রেট লিস্টকে প্রকাশ করে IUCN, অপশন বি হবে। IUCN কি, ইন্টারন্যাশনাল ইউনিয়ন কনজারভেশন অফ ন্যাচারাল সায়েন্স, প্রথমে বললাম ইম্পর্টেন্ট খুব। তারপর আমি যেটা বললাম, এই যে এখানে যে স্পিসিসের যে চার্টগুলো ওখানে ছিল, গ্লোবাল ডাইভার্সিটি ইনভার্টিব্রেটের ক্ষেত্রে, দেখো এখানে এটা এসেছে, তো সব থেকে হলো বেশি কি এটা কি, এতে হবে হলো ইনসেক্ট। তারপর হলো ইমকো, আমি বললাম একটা ট্রিক বললাম, ইমকো, এই যে যদি দেখি অপশন ডিটা এখানে ঠিক হবে, ইমকো, তারপর মোলাস্কা ক্রাস্টেসিয়ান, তারপর হলো আদার অ্যানিমালস। বুঝতে পারলে? তাহলে এইভাবে কোশ্চিনগুলো তোমরা খুব সহজে করতে পারবে। তারপর দেখো আবার 12 সালে কোশ্চিন, ম্যাক্সিমাম নাম্বার অফ যে স্পিসিস আছে গ্লোবাল ডাইভার্সিটিতে, এখানে অপশন অনুসারে যদি দেখি এটা, এখানে হবে উত্তর ফাঙ্গি হবে, ফাঙ্গির বেশি সব থেকে পাওয়া যায়। আর ম্যাক্সিমাম জেনেটিক ডাইভার্সিটি, ইন্ডিয়াতে জেনেটিক ডাইভার্সিটি সব থেকে বেশি পাওয়া যায় কার, সেটা হলো রাইসে পাওয়া যায়, ধানের। অপশন ডি 2013-তে এসেছে। আবার রেড ডাটা বুক পাবলিশ কে করে, এখন এই যে কোশ্চিনটা আবার আসছে IUCN-এ। বুঝতে পারছো? আশা করছি সব কোশ্চিন পারবে। হাইয়েস্ট নাম্বার অফ স্পিসিস ইন নেচার, নেচারের মধ্যে হাইয়েস্ট নাম্বার অফ স্পিসিস, এখানকার অপশন অনুসারে যদি দেখি, তাহলে ফাঙ্গি, বার্ডস, ইনসেক্ট, অ্যাঞ্জিওস্পার্ম, কোনটা হবে বেশি, এখানে ইনসেক্ট হবে। এখানে ফাম্পালিয়া যেটা এখানকার অনুসারে যদি দেখি, ইনসেক্ট, অ্যাঞ্জিওস্পার্মের মধ্যে ডাটা, এগুলো 2011 সালের এই কোশ্চিনটা, তোমরা এটা একটু দেখে নেবে, হ্যাঁ। এই ধরনের কোশ্চিন যদি এখন আসবে না, এখনকার কোশ্চিনগুলো একটু কনসেপচুয়াল থাকবে। তারপরে আমি যেটা কনজারভেশন অফ টপিকটা, তারপরে এগুলো পুরনো কোশ্চিন, এই কোশ্চিনগুলো যদি নাও করো কোনো অসুবিধা নেই, কিন্তু রিসেন্ট যে তোমরা মানে 7-8 বছরের কোশ্চিন করে নেবে 2013 সাল পর্যন্ত, তাহলে হয়ে যাবে। বুঝতে পারলে? কারণ আগের একবারে কোশ্চিনগুলো ওগুলো দেবে না, ওই টাইপের কোশ্চিন আসবে না এখন। বায়োডাইভার্সিটি কনজারভেশনে দেখো 2019-এ যে কোশ্চিনটা এসেছিলো, এই যে আর্থ সামিট, যেটা রিও ডি জেনেরোতে হয়েছিল 1992 সালে,
তাহলে এখানে কি ছিল জাস্ট ওখানে পুরো লাইন তুলে দেওয়া আছে, কিন্তু ফর ইমিডিয়েট স্টেপ টু ডিসকন্টিনিউ ইউজ অফ সিএফসি ব্যবহারের এটা নয়। দ্য রিডিউস কার্বন ডাইঅক্সাইড ইমিশন এট গ্লোবাল ওয়ার্মিং ফর কনজারভেশন অফ বায়োডাইভার্সিটি অ্যান্ড সাস্টেনেবল ইউটিলাইজেশন অফ ইটস বেনিফিট। দেখো এই কোশ্চেনগুলো সহজ কিন্তু কনফিউশন হয় প্রচণ্ড, খুব ভালোভাবে কিন্তু মনে রাখতে হবে, কারণ এগুলো অপশনগুলো খুব রিলেটেড থাকে, বুঝতে পারছো, অল্প ডিফারেন্স থাকে। তাহলে কনজারভেশন করা হয়, সংরক্ষণ করা হয় বায়োডাইভার্সিটি অ্যান্ড সাস্টেনেবল ইউটিলাইজেশন মানে কি, যেন ভবিষ্যতের কথা মাথায় রেখে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, আর এটার হলো বেনিফিট। তাহলে 2019-এ এটা অনেকবার এসেছে। তারপর 2019-এ দেখো ইনস্টিটিউ কনজারভেশন থেকে এসেছিলো, বলছিল নট এ মেথড, কোনটা ইনস্টিটিউ কনজারভেশনের মধ্যে পড়ে না, এটা কিন্তু খেয়াল রাখবে, নট বলেছে। তাহলে স্ক্রেড গ্রুপ অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভ, ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি, বোটানিক্যাল গার্ডেন ইনস্টিটিউটের মধ্যে পড়ে না কি, বোটানিক্যাল গার্ডেন পড়ে না, কারণ বোটানিক্যাল গার্ডেন মানুষের দ্বারা তৈরি, হ্যাঁ, কৃত্রিম পরিবেশ। অ্যান্ড ওয়েস্টার্ন ঘাট, এরপরে কোশ্চিন দেখো ওয়েস্টার্ন ঘাট হ্যাভ এ গ্রেট লার্জ নাম্বার অফ প্লান্টস অ্যান্ড অ্যানিমেল। ওয়েস্টার্ন ঘাটটা কি একটা হটস্পট, তাহলে এখানে আমরা কি দেখতে পাবো, দ্যাট আর নট ফাউন্ড এনিহোয়ার এলস, যেগুলো এই ওয়েস্টার্ন ঘাটে যেগুলো দেখা যাবে উদ্ভিদ বা প্রাণী, সেগুলো অন্য জায়গায় দেখা যাবে না, ওদের আমরা কি বলি, অ্যান্ডেমিক বলি। অ্যান্ডেমিক এই কথাটা ওখানে অ্যান্ডেমিক প্রজাতি, বুঝতে পারছো কিনা, হটস্পটে পাওয়া যাবে, বুঝতে পারছো, কনসেপ্টগুলো ধরতে পারছো। অল অফ দ্য ফলোয়িং আর ইনক্লুড 2018-তে আসলো XC2, এই দেখো XC2 কনজারভেশন, বলছে XC2 কনজারভেশনের মধ্যে সব পড়ে, শুধু একটা পড়ে না, মানে একটা আলাদা আছে। তাহলে এই যে স্ক্রেড গ্রুপটা কি পড়ে, একটা ইনস্টিটিউটের মধ্যে পড়ে, ওয়াইল্ড লাইফ সাফারি পার্ক, বটানিক্যাল গার্ডেন, সিড ব্যাংক, এগুলো কি XC2 কনজারভেশন, আর এটা হলো ইনস্টিটিউটের মধ্যে পড়ে, বোঝাতে পারছি কি না। অ্যান্ড হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং রিলেটেড টু, আবার XC2 সংরক্ষণ সম্পর্কে আসছে, থ্রেটেন্ডেড অ্যানিমাল অ্যান্ড প্লান্টস। তাহলে XC2 কোনটা, বায়োডাইভার্সিটি হটস্পট, অ্যামাজন রেইন ফরেস্ট, হিমালয়ান, ওয়াইল্ড লাইফ সাফারি, তাহলে ওয়াইল্ড লাইফ সাফারিটি কি XC2 কনজারভেশন। তারপর দেখো 2017-তে আবার দ্য রিজন অফ বায়োস্ফিয়ার রিজার্ভ হুইচ ইজ লিগালি প্রোটেক্টেড অ্যান্ড হোয়ার নো হিউম্যান অ্যাক্টিভিটি। এই যে বায়োস্ফিয়ার রিজার্ভে যে 3টা অংশ থাকে যেটাতে মানুষ প্রবেশ করা নিষিদ্ধ, সেটা কোন জায়গাটা, কোর জোনের মধ্যে, হ্যাঁ, নো হিউম্যান অ্যাক্টিভিটি ইজ অ্যালাউড। 3টা জোন থাকে, বাফার জোন, ট্রানজিশন জোন অ্যান্ড কোর জোন। তারপর দেখো হাউ মেনি হটস্পট বায়োডাইভার্সিটি হটস্পট কতগুলো আছে, 34টা আছে, মাধ্যমিকে পড়েছে, ওটা 2016-তে এসেছে, বুঝতে পারলে। অপশন এখানে সি হবে, দেখো এটা একটু মার্কারটা, বুঝতে পারছো, সি অপশন হবে এখানে সঠিক। তারপরে কোশ্চিন 2016-তে আবার যে ফেমাস যে ন্যাশনাল পার্ক ইন দ্য হোম ইজ হোম টু ফেমাস মাস্ক ডিয়ার অ্যান্ড হাঙ্গাল, এটা কোশ্চিন একটু ফ্যাকচুয়াল ছিল। এটা তোমার হবে যে এটা তোমার হলো জম্মু কাশ্মীরে হবে, হ্যাঁ, এটা জানার একটু, এটা এনসিআরটিতে নেই, এটা ফ্যাক্ট ছিল। অ্যান স্পিসিস কনফাইন টু এ পার্টিকুলার রিজন নট ফাউন্ড এলসওয়্যার, দেখো এটা আবার দিয়েছে যে একটা নির্দিষ্ট প্রজাতি যেটা শুধু পার্টিকুলার জায়গাতেই দেখা যায়, অন্য জায়গায় দেখা যাবে না, ওদের আমরা কি বলি, এন্ডেমিক। ভেরি ইম্পর্টেন্ট, বারবার এসেছে কিন্তু, হ্যাঁ। তারপর XC2 কনজারভেশন সম্পর্কে আবার এসেছে, বুঝতে পারলে। তাহলে দেখো এই ধরনের কোশ্চিন হবে, এই টপিকটা থেকে কিন্তু কোশ্চিন আসবে, XC2 কনজারভেশন। এখন এই যে আবার এটা পারবে, আর আমি এটা করছি না, যে ক্রায়ো প্রিজার্ভেশন, মাধ্যমিকে পড়েছে না, ক্রায়ো সংরক্ষণ কার মধ্যে পড়ে, না XC2-র মধ্যে, ওটা XC2 সংরক্ষণের মধ্যে পড়ে। তাহলে অ্যাডভান্স XC2 কনজারভেশন, ক্রায়ো সংরক্ষণ, যেটা হলো সিড ব্যাংক ক্রায়ো সংরক্ষণের মাধ্যমে তরল নাইট্রোজেনে কী করা হয়, সিড বা স্পাম সংরক্ষণ করা হয় -196°C, জানো কি না। অ্যান্ড এক্সাম্পল XC2 কনজারভেশন আবার, তাহলে এগুলো কোশ্চিন তোমরা করে নেবে, খুব সহজ, এগুলো পেরে যাবে। অ্যান্ড 2টো কোশ্চিন এখান থেকে পেয়ে যাবে 8 নাম্বার। সো গাইজ, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করো নিয়মিত, দেখবে এখান থেকে নিটের জন্য তোমাদের প্রিপারেশন অনেক অ্যাডভান্স হয়ে যাবে। সো আশা করছি যারা ভিডিওটা এতক্ষণ ধরে দেখলে তোমরা এই ভিডিও থেকে অনেক হেল্প পাবে। সো নেক্সট ভিডিওতে একটা নেক্সট চ্যাপ্টার সম্পর্কে আমি ডিসকাস করব, যেগুলো ক্লাস 12-এর আগে ছোটো ছোটো চ্যাপ্টারগুলো আছে আমি ওগুলো করে দিচ্ছি। তারপর বড় যে এখানে মানে কয়েকটা চ্যাপ্টার আছে, জেনেটিক্স, মলিকুলার জেনেটিক্স, ওগুলো আমি লাস্টের দিকে করব। আর তোমরা কমেন্ট করে জানাতে পারো ভিডিওটা কেমন লাগছে। সো থ্যাংক ইউ।